ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আজকে করব আগের দিন যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম অর্থাৎ পরমাণু গঠন চ্যাপ্টারের পরবর্তী অংশ থেকে স্টার্ট করব। ঠিক আছে, আমাদের চ্যাপ্টার নাম ছিল পরমাণু গঠন। আমরা আগের দিনের ক্লাসে পরমাণু কি জিনিস, অণু কি জিনিস, ঠিক আছে, পরমাণুর মধ্যে কি কি রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা বিভিন্ন ধরনের মৌল অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা করেছি আর করেছি কি কক্ষপথগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে আগের ক্লাসে আমরা কি করেছিলাম, প্রথমে শুরু করেছিলাম হাইড্রোজেন থেকে কতদূর পর্যন্ত করেছিলাম, নিয়ন গ্যাস পর্যন্ত অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা স্টার্ট করব নিয়নের পর থেকে অর্থাৎ সোডিয়াম থেকে স্টার্ট করব আর শেষ করব আমরা ক্যালসিয়াম পর্যন্ত অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত। তাহলে 11 থেকে 20 মৌলগুলো কি ভাবে ইলেকট্রন বিন্যাস, কে কক্ষপথে কতগুলো, এল কক্ষপথে কতগুলো, এম কক্ষপথে কতগুলো, এন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা তাহলে 11 নম্বর দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, 11 নম্বরে কি আছে, সোডিয়াম। কি আছে, সোডিয়াম, যার চিহ্ন কি Na, সোডিয়াম হচ্ছে চিহ্ন। এবারে আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা কতগুলো রয়েছে, এখানে 11টা ইলেকট্রন সংখ্যা টোটাল রয়েছে। তাহলে আমরা এখানে কোন কক্ষপথ দিয়ে আমরা স্টার্ট করেছি, n এর মান যদি 1 হয় তাহলে k, তারপরে l, তারপরে m, তারপরে n কক্ষপথ। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কক্ষপথ। সোডিয়ামে আমরা কতগুলো ইলেকট্রন রয়েছে, 11টা। তাহলে প্রথমে কত থাকবে, দুটো। ঠিক আছে, তাহলে এবার কত থাকবে, নটা না, প্লাস 11 কিন্তু না, কারণ আমরা কি বলেছিলাম সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। তাহলে n এর মান কত এখানে, দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন কত থাকতে পারে, 2 * 2^², 2 × 4 = 8, কত থাকবে 8টা। তাহলে এই কক্ষপথে আমাদের ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে, 8টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। তাহলে 2 + 8 কত থাকলো, 10, আর কটা করে থাকছে 11, মানে 1টা। তাহলে আমরা কি বলবো যে সোডিয়ামের ক্ষেত্রে কে কক্ষপথে 2 ইলেকট্রন, এল কক্ষপথে 8টা ইলেকট্রন আর এন কক্ষপথে 1টা ইলেকট্রন। টোটাল আমরা যোগ করে পাবো 2 + 8 10 + 11 অর্থাৎ সোডিয়াম। এরপরে দ্বিতীয়টা হচ্ছে মানে এরপরেরটা কি, 12 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, 12 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সংখ্যা হচ্ছে কি Mg। তাহলে কটা ইলেকট্রন থাকছে, 12টা। তাহলে এই ক্ষেত্রে কে কক্ষপথে কটা থাকবে, দুটো, এল কক্ষপথে 8টা আর এন কক্ষপথে দুটো, যোগ করে কত হলো আমাদের 12। এরপরে আমরা করব অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন থাকবে, 13টা ইলেকট্রন থাকবে। অ্যালুমিনিয়ামের সংখ্যা হচ্ছে Am। তাহলে 13টা ইলেকট্রন থাকছে। তাহলে ইলেকট্রনের বিন্যাসগুলো কি কি, প্রথম কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথে থাকবে দুটো, এল এ 8টা আর এখানে থাকবে কটা, 3টে। তো 2 + 8 + 3। এরপর আমরা কি করব, সোডিয়াম গেল, ম্যাগনেসিয়াম গেল, অ্যালুমিনিয়াম। এবার হচ্ছে সিলিকন। ঠিক আছে, সিলিকনের যোজ্যতা কত, সিলিকনের সংখ্যা কি Si। পরমাণুর মধ্যে কতগুলো ইলেকট্রন রয়েছে, 14টা। কটা ইলেকট্রন রয়েছে, 14। তাই 14 কে যদি এবার আমরা ভাঙি তাহলে কি আসছে, 2 আসছে, 8 আসছে আর কত আছে, 2 আর 10 আর 4 14। বেশ, তাহলে এবার পরপর শুরু হচ্ছে। এরপর আমরা সিলিকনের পর কি পাবো, ফসফরাস। ফসফরাসকে কি দ্বারা ডিনোট করা হয়, p দ্বারা ডিনোট করা হয়, p, ফসফরাস p। কটা ইলেকট্রন পরমাণুতে কটা ইলেকট্রন আছে, 15টা। কটা ইলেকট্রন আছে, 15টা। তাহলে এটা বিন্যাস কি হবে, 2 থাকবে, এল কক্ষপথে কটা থাকবে, 8টা থাকবে, এম কক্ষপথে কটা থাকবে, 5টা থাকবে। তাহলে 2 + 8 + 5। ঠিক আছে, কটা হলো, 15টা। এবার আমরা করব সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। এরপর হচ্ছে আমাদের সালফার। কি আছে আমাদের, সালফার। সালফারের সংখ্যা হচ্ছে S, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16। তাহলে কি কি থাকবে, 2 8 আর 6, 2 আর 10 আর 6 16। তাহলে সালফার গেল। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। এরপর আমাদের কি থাকছে, এরপর থাকছে আমাদের ক্লোরিন। কি থাকছে আমাদের, ক্লোরিন। ঠিক আছে, তাহলে ক্লোরিনের সংখ্যা হচ্ছে Cl। ক্লোরিনের সংখ্যা কি, Cl। কতগুলো ইলেকট্রন থাকছে, 17টা।
তাহলে ক্লোরিনের হচ্ছে 17, তাহলে কত হবে 2 8 7 17 হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে আছে আর্গন। কি আছে আমাদের আর্গন, সংকেত কি এ আর কতগুলো ইলেকট্রন আছে 18টা। কিভাবে হবে 2 প্লাস 8 প্লাস 8, তাহলে 2 8 10 প্লাস 8 হয়ে গেল। এর পরবর্তীতে কি আছে, এর পরবর্তীতে আছে পটাশিয়াম। কি আছে পটাশিয়াম, যার সংকেত হচ্ছে কি কে। মনে রাখতে হবে পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। কে কারণে কটা রয়েছে এখানে 19টা, কটা আছে 19টা। তাহলে পটাশিয়ামের নিচে কি থাকবে 2 প্লাস 8 প্লাস 9, তাই থাকবে না। কেন থাকবে না, কারণ আমরা সেই একই জিনিস বলেছি যে সর্বোচ্চ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ কক্ষপথ হবে 2n²। তাহলে এখানে কতগুলো কক্ষপথ রয়েছে আমাদের 3 নম্বর। 3 নম্বরে কতগুলো কক্ষপথ থাকবে 2 × 3n², কত হচ্ছে 18টা। তাহলে হিসাব অনুযায়ী কিন্তু আমাদের 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কিন্তু কতগুলো ইলেকট্রন থাকতে পারে 18টা। কারণ হিসাবের জন্য 18 থাকার কথা, কিন্তু আরেকটা জিনিস একটা মনে রাখতে হবে যে সর্বোচ্চ কক্ষপথ মানে শেষ কক্ষপথে ঠিক আগের কক্ষপথে ম্যাক্সিমাম কটা থাকবে 8টা। তাই যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে 8টা। তাহলে এইখানে আমরা কি বলছি, এই যে 9 যে অংশটা রয়েছে সেটা কি হয়ে যায় ভেঙে যায়। কিভাবে হবে, সেই একই 8 প্লাস 1। তাহলে এখানে পটাশিয়াম কত হচ্ছে 19, 19 হচ্ছে কি 2 প্লাস 8 প্লাস 8 প্লাস কত 1। তাহলে এখানে কিন্তু এতক্ষণে আমরা n নম্বর কক্ষপথ অর্থাৎ 4 নম্বর কক্ষপথ কিন্তু আমরা পেলাম। তাহলে পটাশিয়াম হচ্ছে কি 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 1, ঠিক আছে। এবারে আছে আমাদের 20 নম্বর লাস্ট যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ঠিক আছে, কি হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের সংকেত কি হবে, ক্যালসিয়ামের সংকেত হবে Ca। কি হবে ক্যালসিয়ামের সংকেত Ca। তাহলে Ca কতগুলো ইলেকট্রন হচ্ছে 20টা। তাহলে এর ভাগটা কিভাবে হবে 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 2, তাহলে টোটাল কত হচ্ছে 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 2। ঠিক আছে, আমাদের এই 1 থেকে 20 পর্যন্ত আমাদের মনে রাখতে হবে। তাহলে আগের ক্লাসে আমরা কি করেছিলাম, হাইড্রোজেন থেকে শুরু করেছি, হাইড্রোজেন, তারপর আমরা করেছিলাম হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর আমরা করেছিলাম আর্গন, নিয়ন। এবারে আমরা আজ থেকে স্টার্ট করেছিলাম সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, আর এখানে কি করলাম আমরা লাস্ট হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত টপ 20 অর্থাৎ প্রথম 20টা মৌলের আমরা রাসায়নিক ইলেকট্রন বিন্যাসগুলো আমরা গঠন করলাম। কে কক্ষপথে কতগুলো, এল কক্ষপথে কতগুলো, এম কক্ষপথে কতগুলো, এন কক্ষপথে কতগুলো, আমরা ইলেকট্রন কতগুলো করে আছে সেটা আমরা আলোচনা করলাম। তাহলে এবার আমরা করব যে পরমাণুর গঠনের এই যে যতগুলো আমরা মৌল আজকে করলাম অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত, সেই মৌলগুলো তার স্ট্রাকচারটা কেমন হবে, গঠনটা কেমন হবে সেটা আজকে ছোট করে দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 11 নম্বর মৌলের নাম দিয়েছিলাম সোডিয়াম। তাহলে কি নাম দিয়েছিলাম সোডিয়াম অর্থাৎ Na। ঠিক আছে, তাহলে আমরা এটাকে Na ধরি, সোডিয়াম বললাম Na। তাহলে কটা কক্ষপথ রয়েছে 11টা, মানে 2 প্লাস 8 প্লাস 1। তাহলে এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ আর 3 নম্বর কক্ষপথ। ঠিক আছে, তাহলে এখানে কটা ইলেকট্রন রয়েছে দুটো, এখানে কটা 8টা, 1 2 3 4 5 6 7 8। আমরা কোন করে লিখে দিলাম 3 4 5 6 7 8, 2 প্লাস 8 10 হয়ে গেল, আর একটা আমরা দিলাম 11। তাহলে এটা কি হয়ে গেল সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এরপর আমরা কি করব ম্যাগনেসিয়াম অর্থাৎ 12টা মৌল রয়েছে। তাহলে সোডিয়ামের কটা রয়েছে 11টা। এবার আমরা করব ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম কত 12, 11টা হচ্ছে 2 প্লাস 8 প্লাস 1, 12 হচ্ছে 2 প্লাস 8 প্লাস 2। তাহলে এটা করলাম আমরা কি ম্যাগনেসিয়াম। তাহলে দুটো থাকলো, 8টা থাকলো, আর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন থাকবে। শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকছে দুটো। তাহলে এখানে কি দেখলাম 2 নম্বর কক্ষপথে দুটো, 3 নম্বর কক্ষপথে 8টা, আর 1 নম্বর কক্ষপথে দুটো, 2 নম্বর কক্ষপথে 8টা, আর 3 নম্বর কক্ষপথে কটা হলো দুটো, অর্থাৎ এই কন্ডিশন 2 প্লাস 8 প্লাস 2। এরপরে আমরা করব কি 13 নম্বর অর্থাৎ অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের সংকেত কি Al,
কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টা আর তৃতীয় কক্ষপথে 3টে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে প্রথম কক্ষপথে কটা? দুটো, 8টা, তাহলে আমার কত হয়ে গেল? 3টে। তাহলে এটা হয়ে গেল কি? অ্যালুমিনিয়াম। এরপর আমরা করব হচ্ছে তারপরে কি আছে? সিলিকন এসআই। এসআই কত? 14, 2 প্লাস 8 প্লাস 4। তাহলে আমরা এটা কি করব? সিলিকন করে নেব এসআই। তাহলে এসআই কত হলো? আমরা 14। তাহলে কত হচ্ছে? 2 প্লাস 8, আর এখানে 3টে রয়েছে, আর এটা হলো আমরা 4টে, অর্থাৎ 14। সিলিকনের পরে কি আছে? সিলিকনের পরে রয়েছে আমাদের ফসফরাস। পি সংখ্যা কত? 15। 2 প্লাস 8 প্লাস 5। তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন হচ্ছে? 5টা। তাহলে দুটো রয়েছে, তারপরে রয়েছে 8টা, আর তারপরে রয়েছে কটা? 5টা। তাহলে 1 2 3 4 5, তাহলে হলো 5টা ইলেকট্রন। তাহলে এটা আমাদের কি গেল? এটা আমাদের ফসফরাস গেল। এরপর আমাদের কি আছে? সালফার। ঠিক আছে, 16 নম্বরে আছে সালফার। সালফার হচ্ছে কি? 2 প্লাস 8 প্লাস 6। তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? 6টা। তাহলে শেষ কক্ষপথে 6টা, 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে সালফারের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এরপর আমরা তারপরের মৌলটা কি করব? আমরা ক্লোরিন, Cl, ক্লোরিন। ক্লোরিন আছে 17, 2 প্লাস 8 প্লাস 7। ক্লোরিন আছে 17, 2 প্লাস 8 প্লাস 7। তাহলে এখানে শেষ কক্ষপথে কত থাকবে? 7টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, কত থাকবে? 7টা ইলেকট্রন। 1 2 3 4 5 6, আর এটা থাকবে আমাদের 7। ঠিক আছে, সিলিকন চলে গেল, আচ্ছা সরি ক্লোরিন চলে গেল। এরপর আমাদের কি আছে? তারপর আমাদের আছে আর্গন। 18 নম্বর মৌল হচ্ছে আর্গন। 2 প্লাস 8 প্লাস 8। আর্গন কি আছে? 2 প্লাস 8 প্লাস 8। তাহলে এটা শেষ কক্ষপথে কত ইলেকট্রন দিলাম? 8টা হয়ে গেল। তাহলে আমাদের আর্গন পর্যন্ত আমাদের কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা কি করব? পটাশিয়াম। কি করব আমরা? পটাশিয়াম। পটাশিয়াম সঙ্গে কি? কেলিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম। 19, 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 1। তাহলে এটা কত হচ্ছে? 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 1, অর্থাৎ 19টা। তাহলে এটা এখানে 4টে কক্ষপথ চলে গেল। তার মানে এখানে আমাদের কি করতে হবে? আরেকটা কক্ষপথ কি করতে হবে? বাড়াতে হবে। ঠিক আছে, পটাশিয়ামের ক্ষেত্রে আরেকটা আমাদের কক্ষপথ বাড়াতে হবে। তাহলে এটা কক্ষপথ হলো আমাদের চতুর্থ কক্ষপথ, অর্থাৎ কে মানে পটাশিয়াম। এটা হচ্ছে কে কক্ষপথ, এর এম এন কক্ষপথ। কটা ইলেকট্রন থাকবে? 1টা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে আমাদের লাস্ট কক্ষপথ কি? লাস্ট মৌলটা কি? 20 নম্বর মৌল হচ্ছে ক্যালসিয়াম, অর্থাৎ 20। এটা কত হবে? 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 2। তাহলে এটা আমরা বললাম কি? ক্যালসিয়াম, অর্থাৎ Ca। ওকে, তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটো। তাহলে এখানে কটা? 2 8 8 2। দেখো এখানে দুটো, 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8 আর 1 2, টোটাল হচ্ছে কতগুলো? 20টা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের পুরো পরমাণু গঠনের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে প্রথম 20টা মৌলের কিভাবে ইলেকট্রন বিন্যাস হচ্ছে, তাদের সংকেত কি, তাদের কতগুলো ইলেকট্রন রয়েছে, কতগুলো কক্ষপথ রয়েছে, কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন রয়েছে, এগুলো আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে আমরা বলবো যে একটা পরমাণুকে কিভাবে লেখা হয়। ঠিক আছে, একটা পরমাণুকে কিভাবে লেখা হয়। জেনারেলি আমরা কি বলেছিলাম আগের দিন? পরমাণুর মধ্যে কি রয়েছে? মিডলে রয়েছে কি? নিউক্লিয়াস। এটাকে বলছে নিউক্লিয়াস, অর্থাৎ প্রোটন কণা অর্থাৎ পজিটিভ, আর নিষ্ক্রিয় কণা আমরা ডট দিলাম, পঠিত। ঠিক আছে, আমরা পঠিত করে দিলাম, বা তিনটে যা আছে। ঠিক আছে, তাহলে আমরা প্লাস চিহ্নকে আমরা দিলাম প্রোটন, ডট চিহ্নকে আমরা দিলাম কি? নিউট্রন। ওকে, তাহলে এই দুটোকে নিয়ে আমরা একসাথে কি বলবো? নিউক্লিয়াস, যাকে বলা হয় নিউক্লিয়ন। আমরা আগে দিন এটা পড়েছি। বেশ, তাহলে এর চারপাশে কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। চারপাশে কি রয়েছে? ইলেকট্রন। কটায়? 3টে। তাহলে আমরা এই চারপাশে যদি এটাকে প্রথম কক্ষপথ ধরি, এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ, আর এটাকে যদি আমরা l তম কক্ষপথ ধরি, তাহলে এখানে রয়েছে দুটো ইলেকট্রন, আর এখানে রয়েছে কি? একটা ইলেকট্রন। বেশ, তাহলে আমরা এইটা আগের দিন পড়েছিলাম আগের ক্লাসে। এখন একটা পরমাণুকে লিখতে হয় কি করে? ঠিক আছে,
ভর সংখ্যা বলে একটা নতুন জিনিস পড়ব। ভর সংখ্যা কি? কোন একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন সংখ্যা আছে আর যতগুলো নিউট্রন সংখ্যা আছে তার যোগফল, অর্থাৎ নিউক্লিয়ারের যোগফলকে বলা হয় কি? ভর সংখ্যা। মনে করি কোন একটা মৌলে যদি x সংখ্যক প্রোটন থাকে, x সংখ্যক প্রোটন থাকছে, y সংখ্যক নিউট্রন থাকছে, তাহলে ভর সংখ্যা আমরা কি বলবো? x y। ঠিক আছে, ভর সংখ্যা হচ্ছে x y। ওকে, বোঝা গেছে? তাহলে ভর সংখ্যাটা কি? কোন একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। ঠিক আছে, আমরা জেনারেলি কোন একটা পরমাণুকে আমরা ধরে নিলাম x পরমাণু। ঠিক আছে, পরমাণুর নাম হচ্ছে x হোক y হোক, তাহলে উপরে কিছু থাকে নিচে কিছু থাকে। উপরে আমরা জেনারেলি a দ্বারা ডিনোট করা হয়, নিচে z দ্বারা ডিনোট করা হয়। a মানে হচ্ছে ভর সংখ্যা, কি হচ্ছে? a মানে হচ্ছে ভর সংখ্যা, আর z মানে কি হচ্ছে? পারমাণবিক সংখ্যা, যাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ z মানে হচ্ছে একটা মৌলে কতগুলো প্রোটন আছে সেটা জানা। তাহলে আমরা কি দেখলাম? a হচ্ছে কি? ভর সংখ্যা, আর z হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। যদি a থেকে z আমরা বাদ দেই, a z করি, তাহলে আমরা কি পাবো? নিউট্রন সংখ্যা। ঠিক আছে, নিউট্রন সংখ্যা। একটা মৌলতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলো কিন্তু নিউট্রন ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে এই মৌলের ক্ষেত্রে আমরা যদি বলি ভর সংখ্যা কত? a, প্রোটন সংখ্যা কত? z, প্রোটন সংখ্যা হচ্ছে z। ঠিক আছে, আর ইলেকট্রন সংখ্যা কত? যেটাই প্রোটন সংখ্যা হবে সেটাই ইলেকট্রন সংখ্যা হবে, এখানে a। আর নিউট্রন সংখ্যা কত হলো? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে a মাইনাস z। ঠিক আছে, এইগুলো ব্যাপার। তাহলে আমরা যখন একটা মৌল লিখলাম, সাপোজ মৌলটার নাম হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন 16 8 এরকম একটা লিখলাম। তাহলে যদি এটা হয় তাহলে এই ক্ষেত্রে অক্সিজেন 16 8, ভর সংখ্যা কত হবে? এটার ক্ষেত্রে ভর সংখ্যা হবে 16। ঠিক আছে, ভর সংখ্যা কত হবে? 16, আর 8 হচ্ছে কি? পারমাণবিক পরমাণু বা প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত হচ্ছে? 8টা। আমরা কি বললাম? যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 8টা। ঠিক আছে, আর নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা 16 মাইনাস 8, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেন, তাহলে এখানে হলো 8টা। তাহলে এই আমরা মৌলটা দেখলাম, আমাদের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা তো সেম, কিন্তু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম হয়, নিউট্রন সংখ্যা কিন্তু সেম নাও হতে পারে। ঠিক আছে, সেটা আমাদের নিউট্রন সংখ্যা সমান নাও হতে পারে। ওকে, বেশ। তাহলে এবার কোন একটা মৌল দেখি যাদের নিউট্রন সংখ্যা সমান হবে না। সাপোজ অক্সিজেন 17, যদি এটা O18 17 যদি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখা যায়? বা আমরা ফসফরাস বলতে পারি, ফসফরাসটা ধরি, ফসফরাস কত? P। ঠিক আছে, ফসফরাস হচ্ছে P। ফসফরাসের ভর সংখ্যা হচ্ছে 32, ফসফরাস 32, আর এখানে থাকে প্রোটন সংখ্যা হচ্ছে 15। ঠিক আছে, 15 নম্বরে আছে, দেখো নিয়ন পর্যন্ত 10, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তাহলে 10 + 5 15। তাহলে এখানে প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হবে, নিচে যেটা আছে সেটা লিখে দেব, কত আছে? 15 রয়েছে, নিচে কি রয়েছে? 15। তাহলে আমাদের প্রোটন সংখ্যা কত হবে? 15। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা কত হবে? যতগুলো আমরা প্রোটন সংখ্যা ততগুলো আমাদের ইলেকট্রন সংখ্যা, তাহলে এটা 15। নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে নিউট্রন সংখ্যা হবে 32 - 15। ঠিক আছে, কত হচ্ছে? 32 - 15। তাহলে কত হচ্ছে এটা? 32 - 15 করলে 16। ঠিক আছে, তাহলে 17। তাহলে 17 আর 15 হচ্ছে 32। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা একই, কিন্তু নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা, তা 17। তাহলে কোন একটা মৌলের যে পরমাণু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা একই হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমরা বললাম যে একটা পরমাণুকে দেখতে কেমন হয়, অর্থাৎ পরমাণুকে লিখবো কি করে। ঠিক আছে, আর সেরকম ভাবে যেমন উদাহরণ দিলাম, আমরা যে ফসফরাস 32 15, বা অক্সিজেন যেটা ধরেছিলাম অক্সিজেন 8
ষোলো। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় অর্থাৎ প্রশ্ন থাকতে পারে এইভাবে, যে হয়তো বলে দিল এটার ক্ষেত্রে ভর সংখ্যা কত 32, ভর সংখ্যা কত 32, প্রোটন সংখ্যা কত 15, ইলেকট্রন সংখ্যা কত 15, আর নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে হলো 32 - 15 হয় কত 17। ঠিক আছে, তাহলে আমরা এটাও জানলাম যে একটা নিউক্লিয়াসের ভিতরে বা একটা পরমাণুর ভিতরে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা একই হতে পারে, আবার আলাদা হতে পারে। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সবসময় একই হয়, নিউট্রন সংখ্যা একই হতে পারে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে একই দেখলাম সকলে 8, বা ফসফরাসের ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কোনো দেখলাম, নিউট্রন সংখ্যা দেখলাম